বিকেজি অডিও স্টোরিজ নিবেদিত বৈঠকখানার গল্পে আপনাদের স্বাগত। আজ বৈঠকখানার আড্ডায় আমরা শুনব দেবশ্রী রায়ের লেখা এক অলৌকিক গা ছমছমে ভূতের গল্প, পুতুল বাড়ির রহস্য। তাহলে দেরি না করে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, পুতুল বাড়ির রহস্য। শহরের একদম শেষ প্রান্তে রয়েছে বাড়িটার আশেপাশে প্রায় ৫-৭ মাইলের মধ্যে আর একটাও বাড়ি চোখে পড়ল না ওদের। অদ্ভুতভাবে এই বাড়িটার সামনের রাস্তায় একটা স্ট্রিট ল্যাম্পও নেই, ফলে অন্ধকার এখানে আরও জমাট। অবিনাশ মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করতে গিয়ে দেখল নেটওয়ার্কও ভীষণ দুর্বল। এখানে নাকি থাকতো এক পাগল তান্ত্রিক, তা প্রায় ১০-১২ বছর আগের কথা। স্থানীয় মানুষেরা বিশ্বাস করে আশেপাশের অঞ্চল থেকে যত মানুষ নিখোঁজ হয়েছে তাদের সকলের সাথে নাকি এই বাড়িটার একটা যোগ আছে। লোকমুখে বাড়িটার নাম হয়ে গিয়েছে পুতুল বাড়ি। অবিনাশ আর সুপ্রকাশ বাড়িটার সামনে দাঁড়িয়ে দেখছে চারদিক। এখন সময় মাত্র বিকেল ৫:৩০। শীতকালের বিকেল, তার মধ্যে আজ আবার মেঘলা আকাশ, কাজেই আলো একেবারেই মুছে গিয়েছে ইতিমধ্যে। সুপ্রকাশ ব্যানার্জি পেশায় এবং নেশায় লেখক। তার গল্পের বিষয়বস্তুই হলো ভৌতিক। কোভিডের সময় থেকে বেশ নামডাক হয়েছে সুপ্রকাশের। তার গল্পের ভৌতিক উপাদানগুলো বেশ অন্যরকম, গায়ে রীতিমতো কাঁটা দেয় যেন। এ যাবৎ তার ৯ করে গোটা ১২ বই বাজার মাতিয়েছে, তবে ১৩তম বইয়ের পাঠকদের কাছে কিছু নতুন স্বাদ উপহার দেওয়ার ইচ্ছে তার। এবার একদম ভুতুড়ে জায়গায় গিয়ে নিজের সত্যি অভিজ্ঞতাগুলোকে পাঠকের সামনে তুলে ধরার ইচ্ছে হয়েছে, আর সেই ইচ্ছেকে বাস্তব রূপ দিতে তার এই পুতুল বাড়িতে আগমন। সঙ্গে এসেছেন তার বাল্য বন্ধু অবিনাশ পেশায় রাজ্য সরকারের কর্মচারী। বাড়িটা সামনে থেকে দেখে আর ৫টা পোড়ো বাড়ির থেকে আলাদা কিছু মনে হলো না সুপ্রকাশের। চারদিকটা ফাঁকা বলেই একটু বেশি নির্জন লাগছে। অবিনাশের কাছ থেকে ৫ সেলের টর্চটা চেয়ে বাড়িটার বাইরেটা দেখতে লাগলো দুজনে। জানলাগুলো সব বন্ধ। সিঁড়ি দিয়ে ২ ধাপ উঠে একটা রং চটা সবুজ রঙের কাঠের দরজা। দরজাটাও যে ভেতর থেকেই বন্ধ। তাহলে কি বাড়িটাতে লোকজনের বসবাস বা যাতায়াত আছে নাকি? অবিনাশ দরজাটা ধরে খানিক টানাটানি করাতে ভেতর দিকের শেকলটা ঝনাত শব্দে খুলে গেল। ওই নিস্তব্ধ জায়গায় ওরকম আওয়াজ দুজনকেই যে কিছুটা চমকে দিয়েছিল সেটা অস্বীকার করার উপায় নেই। দরজাটা ঠেলতেই তীক্ষ্ণ একটা ক্যাঁচ শব্দে পাল্লা দুটো ফাঁক হয়ে গেল। ভেতরটা ভীষণ অন্ধকার। অবিনাশ ফিসফিস করে বলল, ভেতরে যদি কেউ থেকে থাকে তাহলে এত অন্ধকার কেন? আর যদি কেউ নাই থাকবে তবে দরজা ভেতর দিক থেকে আটকালো কে? অদ্ভুত। কেউ আছেন? অন্ধকারের দিকে প্রশ্নটা ছুড়ে দিল সুপ্রকাশ। কোনো প্রত্যুত্তর এলো না জমাট আধার ভেদ করে। ভেতরে কি কেউ আছেন? আরও একবার জিজ্ঞেস করল সে, আরও একটু জোরে। না, এবারেও যথারীতি জমাট স্তব্ধতা ছাড়া আর কিছুই ফেরত এলো না। সাড়া যখন পেলামই না, চল ভেতরে ঢুকে একবার দেখা যাক। অবিনাশকে কথাগুলো বলল সুপ্রকাশ। অবিনাশ একটু কিন্তু করছিল। দরজা ভেতর থেকে বন্ধ, অথচ বাড়িতে কোনো মানুষ নেই, এই দুটোকে সে মেলাতে পারছিল না। কাল সকালে এলে হতো না সুপ্রকাশ? একটু নিচু গলায় বলল অবিনাশ। ভয় পাচ্ছিস নাকি? হেসে উঠল সুপ্রকাশ।
আরে কাঠের দরজা, কোনোভাবে আটকে গিয়েছিল হয়তো। ওটা নিয়ে অত ভাবার কিছু নেই। দেখিস, সাবধানে আয়, বেশি সময় লাগবে না। একটু ঘুরে দেখি। এত গল্প শুনেছি বাড়িটা নিয়ে, এরকম একটা বাড়ি নিয়ে গল্প লিখতে পারলে জমে যাবে, বুঝলি? একটু থেমে আবার বলল, তাছাড়া নিজে চোখে কোনো কিছু দেখে লিখলে সেই লেখা একটা অন্য মাত্রা পায়, জানিসই তো। সুপ্রকাশের কথা শুনে অবিনাশ আর কিছু বলল না, শুধু টর্চটা শক্ত করে ধরে ধীরে ধীরে ভিতরের দিকে পা বাড়ালো। ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এসে ধাক্কা মারল ওদের। মেঝের ওপর ধুলোর মোটা স্তর, কোথাও কোথাও মাকড়সার জাল ঝুলছে ছাদের কোণ থেকে। অবিনাশ টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখছিল। বেশ কয়েক বছর তো কেউ ঢোকেনি মনে হচ্ছে, ফিসফিস করে বলল সে। সুপ্রকাশ মুখে কিছু বলল না, তার চোখ ঘুরছে ঘরের প্রতিটা কোণে। বাড়ির ভেতরটা বেশ বড়। প্রথম ঘরটা পেরোতেই সামনে একটা সরু করিডোর। করিডোরের একদম শেষে কাঠের একটা সিঁড়ি উঠে গেছে উপরতলায়। চল ওপরে যাই, বলল সুপ্রকাশ। অবিনাশ একটু ইতস্তত করলেও এবারেও শেষ পর্যন্ত রাজি হলো। সিঁড়িটা বেশ পুরনো, পা দিলেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ উঠছে। ধীরে ধীরে এক ধাপ দুই ধাপ করে উপরে উঠতে লাগলো দুজনে। সিঁড়ির মাঝামাঝি এসে হঠাৎ অবিনাশ থেমে গেল। কি হলো? জিজ্ঞেস করলো সুপ্রকাশ। অবিনাশ টর্চের আলোটা একটু সামনে ফেলল, তার গলা শুকিয়ে গেছে। ওটা ওটা কি? সুপ্রকাশও তাকালো। সিঁড়ির ঠিক মাথার কাছে একটা ছোট্ট পুতুল বসানো, পুরনো কাপড়ের পুতুল। মাথাটা একদিকে কাত হয়ে আছে, চোখ দুটো কাচের মতো চকচক করছে। সুপ্রকাশ হালকা হেসে বলল, এটা দেখে এত ভয় পাচ্ছিস? হয়তো আগের কারোর ফেলে যাওয়া খেলনা। কিন্তু ওপরে উঠে গিয়ে তারা দেখল ব্যাপারটা এতটাও হালকা নয়। ওপরের ঘরটা প্রায় পুরো ফাঁকা, কিন্তু ঘরের চারপাশে, দেওয়ালের ধারে, তাকের ওপর, মেঝেতে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পুতুল। অদ্ভুত ব্যাপার, সব কটা পুতুল কাপড়ের তৈরি। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ যেন আবার হাত বাড়িয়ে আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, প্রতিটা পুতুলের চোখ যেন অন্ধকারের মধ্যে টর্চের আলোয় ঝিলিক দিচ্ছে। অবিনাশ চাপা গলায় বলল, এত পুতুল এখানে এলো কোত্থেকে? সুপ্রকাশ কিন্তু এবার আর উত্তর দিল না, চুপ করেই থাকলো। তার মনে হঠাৎ স্থানীয় লোকেদের বলা কথাগুলো ভেসে উঠল। এই বাড়িতে নাকি থাকতো এক পাগল তান্ত্রিক। অবিনাশ আবার চারদিকে তাকালো। এবার তার খেয়াল হলো পুতুলগুলোর প্রত্যেকটার ভঙ্গি কিন্তু আলাদা আলাদা। একটা পুতুল দুহাত তুলে দাঁড়িয়ে আছে, আরেকটা হাঁটু গেড়ে বসে আছে, একটা আবার মাথা নিচু করে আছে। অদ্ভুত ব্যাপার, ফিসফিস করে বলল অবিনাশ। কি? জিজ্ঞেস করল সুপ্রকাশ। দেখ, বেশ কয়েকটা পুতুলের মুখে যেন ঠিক মানুষের মতোই অভিব্যক্তি। সুপ্রকাশ টর্চের আলোয় দেখল, সত্যি তো, কয়েকটা পুতুলের মুখের ভঙ্গি এমনই যেন তারা ভীষণ ভয় পেয়েছে কিছু দেখে। কেউ যেন কাঁদছে, কেউ যেন আতঙ্কে চিৎকার করতে চাইছে। প্রতিটা পুতুলের গলায় একটা করে ছোট কাগজ ঝুলছে। সুপ্রকাশ একটা কাগজ টেনে নিয়ে টর্চের আলোয় পড়ল। তাতে লেখা,
রঘুনাথ পাল, নিখোঁজ 2012। আবার আরেকটা পুতুল, তার গলায় ঝোলা কাগজে লেখা মীরা দত্ত, নিখোঁজ 2015। পরেরটা বোধিসত্ত্ব মিত্র, নিখোঁজ 2020। অবিনাশের বুকের ভেতরের রক্ত জমাট বেঁধে যাচ্ছে যেন। এগুলো কি সেই নিখোঁজ মানুষগুলো? সুপ্রকাশের মাথার ভেতর সব ওলট পালট হয়ে যাচ্ছে। স্থানীয় লোকেরা বলেছিল এই বাড়ির সাথে নাকি নিখোঁজ মানুষগুলোর সম্পর্ক আছে। হঠাৎ অবিনাশের টর্চের আলো গিয়ে পড়ল ঘরের মাঝখানে রাখা একটা বড় টেবিলের ওপর। সেখানে রাখা একটা পুতুল অন্যগুলোর থেকে একদম আলাদা। তার উচ্চতা প্রায় মানুষের মতোই, আর সেই পুতুলটার গলায় কোনো কাগজের টুকরো নয়, তার গলায় ঝোলানো রয়েছে একটা লকেট। অবিনাশের চোখ সেদিকে আটকে গেল। আরও একটু ঝুঁকে ভালো করে দেখার চেষ্টা করল সে। লকেটটার ভেতরে একটা ছবি, আর সেটা দেখেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। কাঁপা গলায় সুপ্রকাশকে কাছে ডাকল, এই 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 লকেটটা একবার দেখ তো ভাই। কোনো রকমে বলল কথাগুলো অবিনাশ। অবিনাশ কাঁপা হাতে টর্চটা পুতুলটার আরও কাছে ধরতেই আরও স্পষ্ট হলো ছবিটা। সুপ্রকাশ নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না। এটা তো তোর ছবি। তার গলা দিয়ে আওয়াজ বেরোলো না ঠিক করে। এটা এখানে এলো কি করে? অবিনাশ কিছু বলার আগেই হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড হলো। টেবিলের কোণে রাখা একটা ছোট পুতুল ধীরে ধীরে কাত হয়ে গেল। তারপর আরও একটা, আবার আর একটা। চারদিকে টর্চের আলো ফেলতে লাগলো অবিনাশ পাগলের মতো। ঘরের সব পুতুল একসাথে তাদের জায়গা বদল করছে। এ কি অসম্ভব ঘটনা চোখের সামনে দেখছে ওরা দুজন। কাঁপা কাঁপা হাতে টর্চের আলো সিলিংয়ের দিকে ফেলতেই দুজনের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। ছাদের কাঠের বিমে ঝুলছে একটা শুকনো কঙ্কাল, আর তার ঠিক নিচে রাখা একটা অর্ধ সমাপ্ত পুতুল। সেই পুতুলটার মুখটা এখনো সবটা বানানো হয়নি, কিন্তু আশ্চর্যের বিষয় সেই অর্ধেক তৈরি মুখটা দেখলেও স্পষ্ট বোঝা যায় মুখের গড়নটা ঠিক অবিনাশের মতো। চল পালাই, চিৎকার করে উঠল অবিনাশ। দুজনেই দৌড়ে সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ পেছনে করিডোরের দিক থেকে ভেসে এলো একটা কর্কশ গলা। কিসের এত তাড়া? আজকের গল্প এখানেই শেষ হলো। বৈঠকখানার গল্প যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু।